বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে মাই লাইফ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে একেবারে কিচেন থেকে আপনাদের সাথে জয়েন করেছি, কারণ সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা ছিল। ঘুম থেকে উঠে একেবারে হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে ওষুধ খেয়ে তারপরে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো লাগার পরেই কিচেনে চলে এসেছি। আর আজকে মোটামুটি কিচেনে বেশ কিছু কাজই আছে, কারণ হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ঢাকার বাহিরে যাব ইনশাল্লাহ। তো ঢাকার বাহিরে যেহেতু যাব, ওর জন্য বেশ কিছু রান্নাবাড়া করে যেতে হবে। তো আজকে ভাবলাম যে কুটা বাছাটা রেডি করে রাখি, কালকে ইনশাল্লাহ রান্না করে ফেলবো সব, যেহেতু আমি পরশুদিন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা না হলে সামনের জন্যই থাক, সামনেই জানাবো। তো যাই হোক, নর্মালি ইলিশ মাছ ফ্রিজে গোটাই রাখি, আর যেহেতু কালকে রান্না করে ফেলবো সবগুলো মাছই, তো সেই জন্য সবগুলোই নামিয়ে আজকে ক্লিন করে রাখছি। ক্লিন করে কেটে জাস্ট কাজটাকে একটু এগিয়ে রাখলাম, এতটুকুই। রান্নার জন্য সব কিছু কুটা ধোয়া সব কিছু রেডি। এখন শুধু টপাটপ একটার পর একটা বসিয়ে দেব। আজকে রান্না করব ইলিশ মাছ ভুনা করব, আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করব। তো একে একে এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর আমার কাছে সব কিছু কুটে বেছে রেডি করে তারপরে আস্তে ধীরে রান্না করতে খুবই ভালো লাগে, অনেক বেশি ফ্রেশ লাগে যে হাতের কাছে সব কিছু জাস্ট বসিয়ে দেয়া। তো এই তো আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা করেই ফেলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটা আপনার ডিভাইসে চলে যাবে। আর লাস্ট 2 দিন ধরেই আসলে ভিডিও দিব বেশ কিছু ভিডিও ক্লিপ করেও রেখেছিলাম, কিন্তু আসলে একটু ব্যস্ত ছিলাম। আমার গতকালকে একটা অনলাইন এক্সাম ছিল, তো যার কারণে আসলে ভিডিও ক্লিপগুলো করা থাকার পরেও আমি এডিটিং করার জন্য আসলে আমি আপলোড দিতে পারিনি। আর আমি যেহেতু নতুন ইউটিউবার, এডিটিংয়ে একেবারেই কাঁচা, আমার অনেক বেশি সময় লাগে এডিটিংয়ে। তো যার কারণে দেয়া হয়ে ওঠেনি। হয় না, খুব বেশি পড়াশোনা করি বা খুব বেশি অ্যাটেনটিভ সেরকম না, কিন্তু এক্সাম থাকলে তো মাথায় একটা এক্সট্রা বোঝা থাকেই। তো সেই বোঝাটাই ছিল, আর আজকে সেই বোঝাটা নেই, সেই জন্য খুব ফ্রেশ মোডে একটা ভিডিও আপলোড দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই ভিডিও কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, কি খারাপ লাগলো, বা কোন জিনিসটা আমার ভুল ঠিক করতে হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার পথ চলায় আপনাদের ইচ্ছার অনেক বেশি প্রায়োরিটি থাকবে। আমি কোনো ভুল ত্রুটি থাকলে সামনের ভিডিওগুলোতে সেটা ঠিক করে নেব। আর ইনশাল্লাহ সামনেই মাই লাইফ স্টুডিওতে অনেক বড় বড় ধামাকা থাকবে। একেবারে সব সময়ের একঘেয়ে ভিডিওগুলো থাকবে না ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে। আর সেই ভিডিওগুলো দেখার জন্য, সেই ধামাকাগুলো দেখার জন্য অবশ্যই মাই লাইফ স্টুডিওর পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাহিরে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই প্রচুর রোদ, আর সেটা আমার জন্য ভালো হয়েছে। কারণ হচ্ছে যেহেতু আমি বেশ কিছুদিন বাসায় থাকবো না, সেহেতু ওর বেশ কিছু কাপড় চোপড়ও ধোয়ার আছে। যদিও আহ, শেষ পর্যন্ত কি হয়েছে সেটা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। তো এই তো তরকারি বসিয়ে দিচ্ছি একে একে।
লাল শাকগুলো গত পরশু আনা হয়েছিল। আসলে সময় স্বল্পতার কারণে, যেহেতু আমার একটা এক্সাম ছিল, তো যার কারণে কুটা বাছার জন্য রান্না করা হচ্ছিল না। তো আজকে সকালে মাথা ব্যথাটা একটু কমার পরেই লাল শাকগুলো সব বেছে ফেলেছিলাম। তো যাই হোক, ওই তরকারিটা ওই চুলাতে দিয়ে এই চুলাতে আমি মাছ তরকারিটা বসিয়ে দিচ্ছি। এতে করে দুই চুলায় দুইটা তরকারি হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নার পর্বটা শেষ হবে। যেহেতু আজকে বেশ কিছু কাপড় চোপড় ধুতে হবে, প্লাস হচ্ছে বেশ কিছু জিনিস গুছাতেও হবে। ইলিশ মাছটা দো পেঁয়াজা করার জন্য প্রথমেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলে, আর এটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। আর ইলিশ মাছটা নর্মালি আমি যেভাবে খাই, আমি ইলিশ মাছটা আসলে ভেজে রান্না করি না। যদিও সব তরকারিতেই আমি সব মাছ একেবারে ছোট মাছ থেকে বড় মাছ সব ধরনের মাছই আমি ভেজে খাই, বাট ইলিশ মাছটা আমি ভেজে খাই না। আমার কেন জানি নরম নরম ইলিশ মাছটা খেতেই খুব বেশি ভালো লাগে। হ্যাঁ, যদি ভাজা মাছ খাই, হ্যাঁ তাহলে সেটা ভেজে খাই, বাট ভেজে রান্না করি না। তো আগে কষিয়ে নেই, তারপরে রান্না করি। আমার কাছে মনে হয় যে ইলিশ মাছটা বেশি বয়েল হয়ে গেলে বা ভেজে রান্না করলে এর আসলে অ্যাকচুয়াল টেস্টটা আমি পাই না। তো এই তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একটুখানি পানি দিচ্ছি, আর দিয়ে দিয়েছি একেবারে অল্প পরিমাণে আদা রসুন, দুঃখিত, রসুন আর জিরা। ইলিশ মাছে আসলে যত কম মশলা ব্যবহার করা যায় মাছটা খেতে তত বেশি ভালো লাগে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো মরিচ গুঁড়া। মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কোথাও থেকে অনেক দিন বেরিয়ে আসলে হয় একটা ঝামেলা, আর কোথাও যাওয়ার জন্য যাওয়ার আগে হয় একটা ঝামেলা, যাওয়ার প্রস্তুতি, ধোয়া মোছা, রান্না করা, গুছানো। তো যাই হোক, তারপরেও অনেক বেশি এক্সাইটেড, যেহেতু বেড়াতে যাব বা যেখানে যাচ্ছি সেখানে অনেক দিন পর যাব, বা একটা কারণেই যাচ্ছি, সেটা আপনারা জানতে পারবেন। তো সব মিলিয়ে কষ্ট হলেও অনেক বেশি এক্সাইটেডও আমি। তো দোয়া করবেন যাতে এই এক্সাইটমেন্টটা যেন থাকে শেষ পর্যন্ত, কোনো সমস্যা যাতে না হয়। এই তো আমি ইলিশ মাছটা এভাবেই রান্না করি, একেবারে কষানো ছাড়াই, ডিরেক্ট তরকারিতে ইউজ করি। আমি জানি না আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন বা কে কীভাবে খান, বাট আমি এভাবেই রান্না করি। এদিকে শাক তরকারিটা হয়ে গিয়েছে, মাছও একটু পরেই চুলাটা অফ করে দেব, মানে রান্না বাড়ার পর্ব শেষ, আর কিচেনটা তো আগেই গুছিয়ে নিয়েছি। আর এই তো বললাম না, সকালে প্রচুর রোদ উঠেছে, আর রোদটা আমার জন্য খুব ভালো ছিল। আর এই হচ্ছে এই অবস্থা, সব সময়ই আমার সাথে এইরকমটাই হয়ে আসছে। আমি যেদিনই কাপড় চোপড় ভেজাবো সেদিনই এইরকম মেঘ হয়ে বৃষ্টি আসবে। তো যাই হোক, এক ঝলক বৃষ্টির পরে দুপুরের পরের দিকে এখন আবারও রোদ উঠেছে। আর আমি বিকেলের নাস্তার আয়োজনটা করে নিচ্ছি। আজকে আপনাদেরকে আমি ব্রেড সমুচাটা করে দেখাবো, যেটা খেতে খুবই টেস্টি একটা স্ন্যাক্স। আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, এবং অবশ্যই খাওয়ার পরে আপনার আমার কথা মনে হবে, কারণ এটা খুবই মজার একটা স্ন্যাক্স। তো প্রথমেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। আমি এখানে ব্রেড সমুচার পুরটা আগে রেডি করে নিয়েছি, কারণ পুরটা রেডি করার পরে আমি এখানে চিজ ইউজ করব, তাই পুরটাকে বেশ কিছু সময় একেবারেই রুম টেম্পারেচার হওয়ার পরে তারপরে আমি চিজ ইউজ করব। এই জন্যই ভাবলাম যে আগে পুরটা রেডি করে রাখি।
আর যে কোনো পুরি বানানোর ক্ষেত্রে আমি যেটা করি, আমি তেলের পরিমাণটা একেবারেই কম দেই, এতে পুরটা খেতে ভালো লাগে। আর প্লাস যেহেতু সমুচাটা আমি ডিপ অয়েলে ফ্রাই করব, তো সেহেতু একটু কম তেল ইউজ করাই ভালো পুরের ক্ষেত্রে। পেঁয়াজটাকে আমি বেশ অনেকটা সময় ধরেই ভেজে নিচ্ছি, কারণ একেবারে কাঁচা কাঁচা পেঁয়াজ আমার কেন যেন খেতে ভালো লাগে না। তবে আপনাদের কারো যদি ভালো লাগে তবে এতটা না ভাজলেও হবে। এখন দিয়ে দিচ্ছি একটুখানি আদা রসুন বাটা আর জিরা বাটা। যেহেতু পুরটাতে আমি চিকেন ইউজ করব, সেজন্যই দেয়া। আমি হাফ চামচ পরিমাণ সব কিছু ব্যবহার করেছি, হাফ চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের যেই পরিমাণে রান্না করবেন সেই পরিমাণেই ব্যবহার করবেন। আর এখন অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা। আপনারা ভাজা মশলা না থাকলে আপনাদের মতো করে যে কোনো একটা মশলাই দিতে পারেন, এটা জাস্ট ফ্লেভারের জন্য আমি দিয়েছি। আর ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আমার এই ভাজা মশলার রেসিপিটা আপনাদেরকে দেখাবো। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব চিকেন আর গাজর। চিকেনটা আমি আগেই বয়েল করে একটু ছেঁচে নিয়েছি, আর গাজরটা গত বছরের গাজর, এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই ব্যবহার করছি। আর এখন হচ্ছে বেশ কিছু সময় ধরে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচ একেবারেই মিডিয়াম টু লো হিটে থাকবে, না হলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু এখানে কোনো পানি নেই। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পুরটা রেডি। এখন এটাকে আমি বেশ কিছু সময় ধরে রেখে দেব ঠান্ডা করার জন্য। আর এইদিকে আমি সমুচার জন্য শীটটা রেডি করে নিচ্ছি। প্রথমেই ব্রেডগুলোকে আমি চারপাশের ব্রাউন কালারের যেই অংশটা থাকে সেটা কেটে নিয়েছি। আর এখন হচ্ছে এটাকে আমি একটু বেলে নিচ্ছি। আমার ব্রেডটার সাইজ আসলে অ্যাকচুয়াল স্কোয়ার না, যার কারণে এরকম হয়েছে। তবে একেবারে যদি স্কোয়ার ব্রেড হয় তাহলে সেক্ষেত্রে বেশি ভালো হয়। তারপরেও আমি যতটুকু পেরেছি ট্রাই করেছি স্কোয়ার করে কাটার জন্য। এখন আমি একটা বেটার রেডি করে নেব। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ,
আর দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা। ব্যাস, এখন একটু একটু করে পানি দিয়ে আমি একটা পাতলা বেটার তৈরি করব। আমি একেবারেই পানি একবারেই দিয়ে দেইনি, কারণ হয়তো এতে বেটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে আমি বেটারটা তৈরি করছি, এতে ময়দার কোনো লামসও থাকবে না আর বেটারটাও একেবারে স্মুথ হবে। বেটারের কনসিস্টেন্সিটা ঠিক এতটুকুই থাকবে। এখন হচ্ছে আমি যেই পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা একেবারেই রুম টেম্পারেচারে চলে এসেছে, আর এর সাথে হচ্ছে আমি গ্রেট করা চিজ মিলিয়ে দিচ্ছি। চিজগুলোকে আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। পুরটা অবশ্যই রুম টেম্পারেচার করার পরে চিজ ইউজ করবেন, না হলে চিজটা গলে যাবে। আর এখন একে একে আমি সমুচাটা রেডি করে নিচ্ছি। যেহেতু সমুচা অবশ্যই সেটা 3 কোনা হবে, আর সেই অনুযায়ী আমি এক কর্নারে পুরটা নিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে সমুচার চারপাশটা আমি আটকে দিচ্ছি, আর আটকানোর জন্য আমি একেবারে নর্মাল পানি ব্যবহার করব, এতে করে একেবারেই ভালোভাবে আটকে যাবে চারপাশটা। খুব ভালোভাবে আটকে নিতে হবে, আর উপরের দিকটা খুব বেশি স্মুথ না হলেও হবে, যেহেতু উপরে একটা এক্সট্রা প্রলেপ থাকবে। আর এভাবেই আমি সবগুলো সমুচা বানিয়ে নিয়েছি, আর এখন তেলের মধ্যে ডুবো তেলের মধ্যে আমি ডিপ ফ্রাই করে নেব। আর ডিপ ফ্রাই করার সময় প্রথমে আগুনটা একটু বাড়ানো থাকলেও পরে একেবারেই কমিয়ে দিতে হবে, এতে করে সমুচাটা অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকটা সময় ক্রিস্পি থাকবে। যে বেটারটা রেডি করে রেখেছিলাম সমুচাটা সেই বেটারে চুবিয়ে এখন আমি একে একে চুলায় দিয়ে দিচ্ছি। এই স্ন্যাক্সটা অবশ্যই আপনারা যারা আমার ভিউয়ার আছেন ভিডিওটা দেখার পরে ট্রাই করে দেখবেন। অসম্ভব মজার একটা স্ন্যাক্স। আমার তো গরম গরম খেতে খুবই ভালো লেগেছে। আপনারা ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সন্ধ্যায় ও আসলে সব সময় একটু ভাজা পোড়া বা একটু ঝাল টাইপের নাস্তা খেতে পছন্দ করে, যার কারণে আমি সব সময় এই ধরনের নাস্তাই বেশি বানাই। আমার সমুচা রেডি, আর এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।